Okay, so today I will discuss about the composite negligence. কম্পোজিট নেগলিজেন্স বলতে কি বোঝানো হয়েছে সেটা আজকে ভিডিওতে জানব। কম্পোজিট নেগলিজেন্স কি বলছে, when the negligence of two or more persons results in the damage there is said to be composite negligence। যদি কোনো নেগলিজেন্সের কারণ যদি দুজন বা তার বেশি ব্যক্তি হয়ে থাকে, মানে দুজন বা তার বেশি ব্যক্তির নেগলিজেন্সের ফলে যদি একই রকম কোনো ড্যামেজ ঘটে থাকে তাহলে তাকে বলবো কম্পোজিট নেগলিজেন্স। and the persons responsible for causing such damage are known as the composite tortfeasors। এবং যে ব্যক্তির জন্য এই ঘটনাটা ঘটছে তাকে আমরা কি বলবো, কম্পোজিট tortfeasors বলবো। In England, the tortfeasors could be classified into two categories, joint tortfeasors and independent tortfeasors। তাহলে ইংল্যান্ডের ক্ষেত্রে এই কম্পোজিট tortfeasor দুটো ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয়েছে, এক joint tortfeasors and other one is that independent tortfeasors। And there were different rules governing the liability persons of those two categories। তো কি দেখলাম যে ইংল্যান্ডে এই কম্পোজিট টর্টফিজার্সকে দুটো ক্যাটাগরিজে ক্লাসিফাইড করা হয়েছে, একটা হচ্ছে জয়েন্ট টর্টফিজার্স আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টর্টফিজার্স। অ্যান্ড দেয়ার ওয়ার ডিফারেন্ট রুলস গভর্নিং দ্য লায়াবিলিটি অফ দিস টু ক্যাটাগরিজ অফ দ্য টর্টফিজার্স। এবং সেখানে বিভিন্ন ধরনের রুলস রয়েছে যেটা কিনা এই দুই ধরনের টর্টফিজার্সের যে লায়াবিলিটি রয়েছে সেটাকে গভর্ন করছে। দ্য লায়াবিলিটি অফ দিস টু ক্যাটাগরিজ অফ পার্সনস হ্যাজ বিন মেড সামওয়াট সিমিলার থ্রু দ্য লেজিসলেশন, দ্যাট ইজ দ্য ল রিফর্ম ম্যারিড ওমেন অ্যান্ড দ্য টর্টফিজার্স অ্যাক্ট 1935 অ্যান্ড দ্য সিভিল লায়াবিলিটি কন্ট্রিবিউশনস অ্যাক্ট 1978। মানে কি বলছে, এই যে দুই ধরনের ক্যাটাগরিজের যে লায়াবিলিটি রয়েছে, মানে দুটো ক্যাটাগরিজের যে পার্সনস রয়েছে তাদের যে লায়াবিলিটি সেটা হচ্ছে কি বলছে, এটা তৈরি করা হয়েছে সে দুটো লেজিসলেশনের মাধ্যমে। একটা হচ্ছে দ্য ল রিফর্ম ম্যারিড ওমেন অ্যান্ড টর্টফিজার্স অ্যাক্ট 1935, আরেকটা হচ্ছে সিভিল লায়াবিলিটি কন্ট্রিবিউশন অ্যাক্ট 1970। এবার বলছে দ্য কোর্টস ইন ইন্ডিয়া হ্যাভ নট নেসেসারিলি ফলো দ্য ইংলিশ ল। ইন্ডিয়ান কোর্টে কিন্তু ইংলিশ লটাকে ফলো করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড দে হ্যাভ অ্যাডপ্টেড দ্য রুলস উইচ আর ইন কনসিকুয়েন্স উইথ জাস্টিস, ইকুইটি অ্যান্ড গুড কনসাইন। এবং ইন্ডিয়ান ল যেটা সেটা অ্যাডপ্ট করছে সেই সমস্ত রুলসগুলোকে যেগুলো কিনা জাস্টিস, ইকুইটি অ্যান্ড গুড কনসাইন্স নিয়ে ডিল করছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কন্ডিশনস। মানে ইন্ডিয়াতে যেরকম কন্ডিশনস রয়েছে সেই ম্যাটারটার সাথে রিলেট করে সেই ম্যাটারের উপর ডিপেন্ড করছে এবং অনুযায়ী অ্যাডপ্ট করা হয়েছে। এছাড়াও কি বলছে, আনলাইক দ্য ইংল্যান্ড অ্যান্ড দ্য ডিস্টিংশন বিটুইন দ্য জয়েন্ট টর্টফিজার অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট টর্টফিজার ইজ নট মাচ রেলিভেন্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কিন্তু ইংল্যান্ডের সাথে যে টর্টফিজার্সের কনসেপ্ট রয়েছে জয়েন্ট টর্টফিজার্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট টর্টফিজার্সে, তো সেটা কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু রেলিভেন্স নেই। কারণ the rules in India being different, the questions of such distinctions has seldom arisen। কারণ ইন্ডিয়াতে যে রুলসটা ফলো করা হয় রিগার্ডিং জয়েন্ট টর্টফিজার্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট টর্টফিজার্স যেটা কিনা আলাদা। তো এর কারণটা কি বলছে, আমাদের যে কম্পোজিট নেগলিজেন্স আচ্ছা, তো এটাই হচ্ছে যে যে ইন্ডিয়ার যে কোর্ট রয়েছে তাকে কিন্তু ইংলিশ ল ফলো করার দরকার নেই। অ্যান্ড দে হ্যাভ অ্যাডপ্টেড দ্য রুলস, এবং তারা মানে অর্থাৎ ইন্ডিয়ান কোর্ট স্টেট রুলস অ্যাডপ্ট করেছে। তো তারা কী করছে, সেই সমস্ত রুলসগুলোকে অ্যাডপ্ট করেছে যেটা কিনা জাস্টিস, ইকুইটি, গুড কনসাইন এবং অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কন্ডিশনস অনুসারে চলছে। So unlike in England, the distinction between the joint tortfeasors and independent tortfeasors is not of much relevance in India, because the rules in India being the different questions of such a distinction has a seldom arisen। তাহলে কি বলছে, ইংল্যান্ডের মতন কিন্তু ইন্ডিয়াতে ক্ষেত্রে যে রুলস ফলো করা হয় সেটা কিন্তু জয়েন্ট টর্টফিজার্স আর ইন্ডিপেন্ডেন্ট টর্টফিজার্সের মধ্যে কিন্তু পার্থক্য যেটা রয়েছে সেটা কিন্তু একই রকম নয়। কারণ এই যে ইন্ডিয়াতে যে রুলসগুলো রয়েছে এটা যেহেতু আলাদা, তো তার জন্য একটা প্রশ্ন থেকেই আছে যে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়।
So for this reason, the term composite negligence has been used to cover the cases whether they are of the negligence by the joint tortfeasors or the independent tortfeasor. তার জন্যই বলছে যে যখন কম্পোজিট নেগলিজেন্সের ক্ষেত্রে সেই সমস্ত কেসগুলোকে কভার করছে যেখানে কিনা তোমার নেগলিজেন্স হচ্ছে জয়েন্ট টর্টফিজার্সের জন্যও কিন্তু কম্পোজিট আসছে, অথবা ইন্ডিপেন্ডেন্ট টর্টফিজার্সের ক্ষেত্রেও কিন্তু কম্পোজিট নেগলিজেন্সের কনসেপ্টটা আসছে। তো নেক্সট পয়েন্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নেচার অফ দ্য লায়াবিলিটি ইন কেস অফ দ্য কম্পোজিট নেগলিজেন্স। তো কম্পোজিট নেগলিজেন্স বলতে কি বুঝলাম আমরা এতক্ষণ পড়লাম, এবার যেটা পড়বো সেটা হচ্ছে তার নেচার অফ লায়াবিলিটিটা কীরকম। তো বলছে যে ফার্স্ট একটাই কথা বলছে, লায়াবিলিটি অফ দ্য কম্পোজিট টর্টফিজার্স ইজ জয়েন্ট অ্যান্ড সেভারাল। তার মানে কম্পোজিট টর্টফিজার্সের যে লায়াবিলিটি সেটা দুটো হচ্ছে একসাথে, জয়েন্ট এবং নেগলিজেন্স সেভারাল দুটোই আসছে। তো নো ওয়ান, তো এবার আমরা যেটা দেখলাম যে no one of the tortfeasors is allowed to say that there should be apportionment and his liability should be limited to the extent he is at fault. তো কম্পোজিট টর্টফিজার্সের ক্ষেত্রে যেহেতু দুজনের ভূমিকা সেম থাকছে, তো সেই জন্য কিন্তু দুজনের মধ্যে কেউ একজন বলতে পারে না যে তার ফলটা কতটা এক্সটেন্ড করছে। So the judgment against the composite tortfeasors is for a single sum without any apportionment in accordance with the fault of the various tortfeasors, and the plaintiff can enforce the whole of his claim against any one of the defendants if he is chosen. তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পোজিট টর্টফিজার্সের ক্ষেত্রে দুজনকে মিলে একটা সিঙ্গল সাম হিসেবে ধরা হচ্ছে, সিঙ্গেল মানে ক্যালকুলেশন করছে দুজনকে মিলে একটা হিসেবে। তো তার ফলে মানে যে আমাদের প্লেন্টিভ বা ভিকটিম পার্টি, তো তার একটা কাছে অপশন রয়েছে, সে দুজন হোক বা তিনজন হোক কম্পোজিট টর্টফিজারের ক্ষেত্রে যে কোনো একজনের এগেনস্টে কিন্তু ক্লেম করতে পারে। So the defendant who has paid the more than his share of the liability may claim contribution from the other one. তো আমরা কি দেখলাম যে কি বললাম একটু আগে, যে যেহেতু কম্পোজিট টর্টফিজারের ক্ষেত্রে একের বেশি জন ব্যক্তি রয়েছে, তো তাদের মধ্যে যে কোনো একজন থেকে প্লেন্টিফ ক্লেম করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সে একজনের কাছ থেকে ক্লেম করলে সে যদি পুরো পোর্শনটা টাকাটা দিয়ে দেয়, তাহলে সে তার যেটুকু মানে এক্সট্রা পোর্শন টাকাটা কিন্তু আরেকজন যে অফেন্ডার আছে তার কাছ থেকে কিন্তু চাইতে পারে। সাপোজ মনে করলাম কম্পেনসেশন হলো 10,000 টাকা, আর যে এ আর বি দুজনে কিন্তু কম্পোজিট নেগলিজেন্সের জন্য লায়াবল। তো সেক্ষেত্রে সাপোজ এ যদি 10 লাখ টাকাই দিয়ে দেয়, তাহলে এ কী করতে পারে, বাকি মানে 5 লাখ টাকা কিন্তু বিয়ের কাছ থেকে চাইতে পারে, কারণ 10 লাখ টাকা কম্পেনসেশন হলে দুজনে 5-5 করে আসছে, এই হবে। এবার বলছে একটা কেস আছে কর্ণাটকা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ভার্সেস কৃষ্ণা। এখানে কেসটাতে বলছে 2 প্যাসেঞ্জার বাসেস ব্রাশড ইচ আদার in such a way that the left hands of the 2 passengers traveling in one of these buses were cut off below the shoulder of the joint, and it was held that the present case was clearly cases the composite negligence, and hence both the drivers of the jointly and severally liable to the pay. আচ্ছা, এই কেসটাতে হয়েছিল কি, দুটো বাস পাশাপাশি যাচ্ছিল, বেশ আমি যদি একটা ছবি ড্র করি তাহলে এরকম ব্যাপারটা আসছে। সাপোজ ধরলাম এই হলো দুটো বাস, এরকম দুটো বাস পাশাপাশি যাচ্ছে। এবার একটা বাসে প্যাসেঞ্জার এখানে বসে আছে জানলার সামনে, তার একটা এলবোটা একটু বের করানো ছিল। এরা এতটা দুজন বাস পাশাপাশি যাচ্ছিল রেষারেষি করার জন্য, যার ফলে যে পেশেন্ট ছিল মানে যে প্লেন্টিফ, তার এলবোটা হচ্ছে কি কেটে গেল। তো আমরা কি দেখলাম, ওর এলবোটা কেটে গেছে প্লেন্টিফে। তো এক্ষেত্রে যেহেতু দুজন ড্রাইভারই কি নেগলিজেন্সিভাবে গাড়িটা চালাচ্ছিল, তার ফলে তারা কিন্তু জয়েন্টলি এবং সেভারালিভাবে কিন্তু লায়াবল। এই যে পার্টি রয়েছে, যে প্লেন্টিফ রয়েছে তাকে কম্পেনসেশন দেওয়ার জন্য। এটাই কিন্তু আমাদের বললো কর্ণাটকা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ভার্সেস কৃষ্ণার এই কেসটাতে। আর এই কেসটা ইয়ার হচ্ছে 1981।
আচ্ছা, এবার যদি আমরা বলি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, তাহলে দেখতে পাবো যখন প্লেনটিভ মানে নিজেই কিন্তু তার কারণের জন্য কোনো ড্যামেজ ক্রিয়েটেড করার ক্ষেত্রে সে কিছু কন্ট্রিবিউট করছে, তার নেগলিজেন্সের ফলে ড্যামেজটা হচ্ছে, তার রংফুল কন্ডাক্টের ফলে ড্যামেজটা হচ্ছে, এছাড়া ডিফেন্ডেন্টের রংফুল কন্ডাক্টের ফলে ড্যামেজটা হচ্ছে, তখন কিন্তু তাকে কনসিডার করা হয়ে থাকে গিলটি ফর দ্য কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। ঠিক আছে, তো এবার গিলটি অফ দ্য কন্ট্রিবিউটরি নেগলিজেন্সে একটা এক্সাম্পল উদাহরণ হলো, সেটা হচ্ছে কৈলাস মিটচেল বার্ড ভার্সেস ইস্ট ইন্ডিয়া হোটেলস লিমিটেড। দ্য প্লেন্টিভ অ্যান্ড দ্য পেনদানিতে যে পেন, এবার বলছে কৈলাস মিচেল বার্ড ভার্সেস ইস্ট ইন্ডিয়া হোটেলস লিমিটেড। তো এখানে যে প্লেনটিভ সে একটা কো পাইলট ছিল ইন লুফথানাসা এয়ারলাইনে। হি চেকড ইনটু দ্য হোটেল ওবেরাই ইন্টারকন্টিনেন্টাল, এ 5-star হোটেল ইন দিল্লি অন 11th August 1972। তো এবার অ্যাজ হি ডাইড ফ্রম এ ডাইভিং বোট ইন দ্য সুইমিং পুল অন দ্য 13th August 1972। তো তার কি হয়, হি হিট দ্য বটম অফ দ্য পুল ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্সি অফ দ্য ওয়াটার ইন দ্য পুল। পুলে জল কম ছিল, যার ফলে ওনার আঘাত ঘাটে, মানে উনি যখন মানে ঝাঁপ মারে জলের মধ্যে, তার ফলে মাথায় গিয়ে লাগে। হি হিট দ্য বটম অফ দ্য পুল ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্সি অফ দ্য ওয়াটার ইন দ্য পুল অ্যান্ড গট সিরিয়াস ইনজুরিজ রিসাল্টিং ইন ইজ প্যারালাইজ। তো যার ফলে সে প্যারালাইজড হয়ে যায় এবং তিনি 13 বছরে মারা যান। অ্যাক্সিডেন্ট ঘটার 13 বছর পর তিনি মারা যান। তো এই পুলটাকে কনসিডার করা হয়েছিল একটা ট্রাপ, আর হোটেল প্রেমিসিসটাকে কনসিডার করেছিল হ্যাজার্ডাস হিসাবে। তো যার জন্য ডিফেন্ডেন্টকে কী করতে হয়েছিল, যে হোটেলটা চালাচ্ছিল যে ডিফেন্ডেন্ট, তাকে লায়াবল করা হয়েছে। দেয়ার ওয়াজ হেল্ড টু বি নো কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। এখানে কিন্তু কোনো কন্ট্রিবিউটরি নেগলিজেন্স ছিলই না প্লেনটিফের পার্টে, যাতে কিনা এটা অ্যাফেক্ট করতে পারে তার যে ক্লেম ফর দ্য কম্পেনসেশন ইন দিস কেস। তো এটাই হলো আমাদের কম্পোজিট নেগলিজেন্স আর কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের মধ্যে সম্পর্ক, মানে দুটো টপিকটা কীরকম। এবার নেক্সট আমরা জানবো কন্ট্রিবিউটরি নেগলিজেন্স কম্পোজিট নেগলিজেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়।